আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা ফরিদাবাদের একটা ঘটনা। 2016 সালের ডিসেম্বর মাসে ওই এলাকাতে একজন নতুন এসএসপি রাজেশ পান্ডিয়া নিজের কার্যভার গ্রহণ করেছিলেন। তিনি ওই এলাকার পুরনো কিছু কেস ফাইল স্টাডি করছিলেন। স্টাডি করতে করতে 2013 সালের 12 ডিসেম্বর করা হয়েছিল একটা মিসিং কমপ্লেন। একটা ছেলে জয় কুমার যার নাম ছিল, তার মিসিং কমপ্লেনের যে ফাইল সেটার উপরে তার চোখ গেছিল। তিনি অবাক হয়েছিলেন যে 3 বছর কেটে গেছে, এখনো এই কেসটা সলভ হয়নি। যদি জয়কুমার মারা গিয়ে থাকে বা যদি জয়কুমার বেঁচে আছে অথচ কোথাও চলে গেছে, সে ব্যাপারটা পুলিশ বিশেষ মনোযোগ দিয়ে কাজ করেনি তার মনে হয়েছিল। তিনি নিজের টিমকে ডেকে পাঠিয়েছিলেন। ডাকার পরে সেই ফাইলটা এগিয়ে দিয়ে বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি জয়কুমারের এই কেসটা সলভ করতে চাই। আমি জানতে চাই যে জয়কুমার বেঁচে আছে নাকি বেঁচে নেই। যদি বেঁচে আছে তাহলে সে কোথায় আছে, আর যদি বেঁচে নেই তাহলে কি করে এই ঘটনা ঘটলো। মিসিং কমপ্লেনটা রয়েছে থানাতে, ক্লোজ করার দরকার আছে, ব্যাপারটা কি আমি জানতে চাই। তিনি এটা বলে বিভিন্ন যে ইন্সপেক্টর তাদেরকে বলে দিয়েছিলেন কাজটা শুরু করো। তারা যখন কাজ শুরু করে তারা দেখতে পায় যে এই 3 বছরে মোট 10 জন অফিসার এসছেন, ট্রান্সফার হয়ে চলে গেছেন। জয়কুমারের মা বারবার সবার কাছে এসে অনুরোধ করেছে, কেসটার ব্যাপারে জানিয়েছে, কেউ কোনো কাজ করেনি বা কেউ হয়তো চেষ্টা করেও ব্যাপারটার সমাধান করতে পারেনি। কেসটা নতুন ভাবে 2016 সালে আবার রিওপেন হয়। 2013 12 ডিসেম্বর মিসিং কমপ্লেন করেছিল জয়কুমারের মা সন্ধ্যা দেবী। সন্ধ্যা দেবী পুলিশ টিমকে জানিয়েছিলেন তার ছেলে প্রীতি শর্মা নামের একটা মেয়েকে ভালোবাসত। প্রীতি শর্মার বাবা বলছে যে তার ছেলে জয়কুমার নাকি প্রীতি শর্মাকে নিয়ে কোথাও একটা পালিয়ে গেছিল, যেটা তিনি বিশ্বাস করেন না। তার ছেলে এমন কাজ করতেই পারে না। সাধারণত সব মায়ের এই রকমই মনে হয়, কিন্তু এই ক্ষেত্রে সন্ধ্যা দেবী বলেছিলেন তিনি একজন বিধবা মহিলা। তার ছেলে কলেজে পড়তো, সেই সঙ্গে একজন উকিলের মোহরির কাজ করত, সেখান থেকে যে ইনকাম হতো সেটাতেই মা আর ছেলে চলতো। বিধবা মায়ের একমাত্র সাহারা ছিল ওই ছেলে জয়কুমার। জয়কুমার এইভাবে হঠাৎ একটা মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারে না, কারণ সে নিজের মাকে খুব ভালোবাসে আর মায়ের সমস্ত দায়িত্ব তার কাঁধে, সেটা কিন্তু জয়কুমার খুব ভালোভাবেই জানে। সেই জন্য জয়কুমারের মায়ের মনে হচ্ছে যে প্রীতির ফ্যামিলি হয়তো জয়কুমারের সাথে কিছু এমন একটা ঘটিয়েছে যার জন্য জয়কুমার 3 বছর পরেও কখনো মায়ের সাথে যোগাযোগও করেনি। জয়কুমার কোথায় গেছে তার মা কিছু জানেও না। এবার খোঁজ করা হয় প্রীতি শর্মাটা কে। পুলিশ টিম দেখে ওই থানাতে প্রীতি শর্মা অপহরণের একটা মামলা। তখন পুলিশ টিম দেখে ওই থানাতেই প্রীতি শর্মা কিডন্যাপিং কেস, এই এফআইআরটা করা হয়েছিল জয়কুমারের উপর। জয়কুমার নাকি 17 বছরের নাবালিকা প্রীতি শর্মাকে নিয়ে কোথাও পালিয়ে গেছিল। তারপরে প্রীতিকেও সে এক সময় ফেলে রেখে পালিয়ে যায়। এবার প্রীতির যে বাবা, তার নাম দেবেন্দ্র শর্মা। তিনি আগে ফরিদাবাদেরই একটা কারখানাতে কাজ করতেন। বর্তমানে তিনি ফরিদাবাদে থাকেন না, উত্তরাখণ্ডে থাকেন। কিন্তু তাকে ডেকে পাঠানো হয়। ডেকে পাঠাবার পর যখন জিজ্ঞাসাবাদ হয় তো তিনি একটু ঘাবড়ে গেছিলেন, পুলিশ টিমের মনে হয় সেটা। তিনি ঘাবড়ে গিয়ে বলেন যে জয়কুমার কোথায় গেছে আমি কিভাবে জানবো,
হয়তো জয়কুমার বেঁচেই নেই, এত বছর সে নিজের মায়ের সঙ্গে যখন যোগাযোগ করে না, আমার মনে হয় জয়কুমার মারা গেছে। এবার পুলিশ টিমের সন্দেহ হয় তার উপরে, বলে জয়কুমার কেন মারা যাবে? তখন সে বলে যে জয়কুমার আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল, পরবর্তীতে আমার প্রেগনেন্ট মেয়েকে ফেলে রেখে পালিয়ে গেছিল। তো আমার মনে হয় যে অপরাধ বোধে হয়তো জয়কুমার সুসাইড করে থাকবে, না হলে বাড়িতে নিজের মায়ের কাছে ফেরেনি কেন? সেই জন্য আমি জাস্ট একটা আন্দাজ করে বলেছিলাম, আমি জানি না যে জয়কুমার কোথায়। পুলিশ টিমের মনে হয়েছিল ভদ্রলোক নিশ্চয় কিছু না কিছু জানে। সেই এলাকা আর আশেপাশের সমস্ত এলাকার পুলিশ স্টেশনে বলা হয় যে 2013 আর 14 মধ্যে যদি কোথাও কোনো সুসাইড কেস বা অ্যাক্সিডেন্ট কেস থাকে, যেটার হয়তো বাড়ির লোক যোগাযোগ করেনি, এমন কোনো ব্যাপার থাকলে যেন জানানো হয়। সত্যি সত্যি খুঁজতে খুঁজতে একটা সুসাইড কেস, যেটা রেলওয়ে ট্র্যাকের উপরে একটা বডি পাওয়া গেছিল, এমন একটা ব্যাপার সাসনি গেট বলে একটা পুলিশ স্টেশন, সেখানে জানতে পারে পুলিশ টিম, যেটা 2013 7 ডিসেম্বর রেলওয়ে ট্র্যাকে একটা বডি পাওয়া গেছিল। কিন্তু যখন কোনো লোকজন সেই বডিটা ক্লেম করেনি, সেই বডিটাকে পুলিশ টিম সৎকার করে ফেলেছিল। কিছু ফটো তুলে রেখেছিল, তার জামা কাপড়েরও ফটো ছিল। সেগুলো জয়কুমারের মা সন্ধ্যা দেবীকে ডেকে দেখানো হয়। সন্ধ্যা দেবী কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, হ্যাঁ, এগুলোই তার ছেলের জামা কাপড়, জুতো ইত্যাদি। ফটো দেখেও তিনি শনাক্ত করেছিলেন এটাই তার ছেলে জয়কুমার। জয়কুমারের বয়স ছিল 21 বছর। এবার পুলিশ টিমের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে জয়কুমারের ব্যাপারটা, এই ব্যাপারে প্রীতি শর্মার বাবা দেবেন্দ্র শর্মা নিশ্চয় কিছু না কিছু জানে। দেবেন্দ্রকে ডেকে পাঠানো হয়, আবারও জিজ্ঞাসাবাদ হয়। এবারে কিন্তু একটু কড়া ভাবে জিজ্ঞাসাবাদ হয়। প্রথমটায় সে পুলিশকে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতে চাইলেও পরে, যেমন বেশিরভাগ অপরাধী পুলিশের কাছে বাধ্য হয় সত্যিটা বলতে, সেও বাধ্য হয়েছিল। সে যে ঘটনাটা বলে সেটা হচ্ছে, সে আলিগড়ের গান্ধী পার্ক এলাকায় থাকতো। ভালো কাজের সন্ধানে সে হরিয়ানার ফরিদাবাদে এসেছিল। সে একটা কারখানায় একটা ভালো কাজ পেয়েও গেছিল। পরে সে নিজের স্ত্রী রিনা আর মেয়ে প্রীতি, তাদেরকেও সেখানে ডেকে নেয়। প্রীতি কিন্তু আলিগড়ে 12 ক্লাসে পড়াশোনা করছিল, কিন্তু বাবা মা যেহেতু এসে ফরিদাবাদে থাকতে শুরু করে, কেউ চলে আসে। ফরিদাবাদে গজ্জু নামের একজন ভদ্রলোক, তার স্ত্রীর নাম গুড়িয়া, তাদের একটা 2তলা বাড়ি ছিল। সেই 2তলা বাড়িতে তারা ভাড়াটে হিসেবে ওপর তলায় থাকতে শুরু করে। নিচের তলায় যে ভদ্রলোক গজ্জু আর গুড়িয়া, সেই গুড়িয়ার মামাতো ভাই হচ্ছে জয়কুমার। জয়কুমার বারবার নিজের পিস্তত বোন গুড়িয়ার বাড়িতে আসতো, সব সময়ই আসতো, একই পাড়াতে ছিল তাদের বাড়ি। কিন্তু যখন সে নিজের দিদির বাড়িতে এসে প্রীতিকে দেখেছিল, প্রথম দেখাতেই তার প্রীতিকে খুব ভালো লেগে যায়। সে মাঝে মাঝেই যখন নিজের দিদির বাড়িতে আসতো, প্রীতিকে দেখতো তার দিদির বাড়িতে বসে দিদির সাথে কথা বলছে। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়ে। প্রীতির সাথে দেখা হবে বলে জয়কুমার নিজের পিস্তত দিদির বাড়িতে আসাটা বাড়িয়ে দেয়। এইভাবে এক সময় প্রীতি আর জয়কুমার দুজনের মধ্যে ফোন নাম্বার আদান প্রদান হয়ে যায়, দুজনের মধ্যে প্রেম শুরু হয়ে যায়। ব্যাপারটা প্রীতির মা রীনা দেবী জানতে পারলে প্রীতিকে খুব বকাবকি করেন। তিনি বলেন যে আমরা ব্রাহ্মণ, ওরা অনেক নিচু জাতি, ওদের সাথে আমাদের কোনো রিলেশন কখনোই সম্ভব না, তুমি সাবধান হয়ে যাও। প্রীতির বয়স তখন 17 বছর। প্রীতি কিন্তু মায়ের বোঝানোতেও সাবধান হয়ে যায়নি। ধীরে ধীরে ব্যাপারটা
প্রীতির বাবাও জানতে পারে। বাবাও কিন্তু মেয়েকে বকাবকি করে আর বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়ে দেওয়া হবে, আর তুমি যে বাড়ির মালিক গজ্জু আর গুড়িয়া তাদের বাড়ি একদম যাবে না। প্রীতি তাদের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছিল। এবার প্রীতির 12 ক্লাসের পরীক্ষার ডেট বেরোয়। প্রীতির ফ্যামিলি তো এখন ফরিদাবাদে থাকতে শুরু করেছিল। পরীক্ষা দিতে তাকে আলিগড় যেতে হবে। আলিগড়ে ছিল তার মামা প্রমোদ দুবের বাড়ি। প্রীতিকে প্রীতির বাবা গিয়ে সেখানে রেখে আসে। সে সেখানে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা দিতে দিতে মামা আর মামি বিশেষ একটা কাজে একদিন মামির যে বাপের বাড়ি সেখানে যায়। কেউ একটা আত্মীয় মারা গেছিল, তাদেরকে যেতে বাধ্য হতে হয়েছিল। তারা প্রীতিকে বলে যে বাড়ি একদম খুব সেফ, তালা বন্ধ করে তুমি বাড়িতেই থাকো, আমরা কালকে চলে আসব। প্রীতির মামা মামি চলে যায় মামির যে বাপের বাড়ি সেখানে। এদিকে প্রীতির মনে হয় অনেকদিন তার সাথে জয়কুমারের দেখা হয়নি, এটা খুব ভালো সুযোগ। সে জয়কুমারকে ফোন কলে জানায় যে আমি আমার মামা বাড়িতে একা আছি, আজকেই যদি তুমি চলে আসো তাহলে কিন্তু তোমার সাথে দেখা হবে। জয়কুমার নিজের সব কাজ কর্ম ছেড়ে দিয়ে সোজা চলে আসে নিজের প্রেমিকা প্রীতির সাথে দেখা করার জন্য তার মামা বাড়িতে, আলিগড়ের গান্ধী পার্ক এলাকায়। সে সন্ধ্যের বাসে এসেছিল। তারা দুজন রাতে একসাথে মামার বাড়িতে কাটিয়ে ফেলে। এদিকে মামা মামির মনে হয়েছে যে মেয়েটাকে বাড়িতে একা রেখে আসা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। তারা কিন্তু একদম আর্লি মর্নিং ফিরে চলে আসে। প্রীতি কিন্তু জানতো না যে অতটা সকাল সকাল মামা মামি চলে আসবে, কারণ তারা প্রীতিকে বলে গেছিল যে আমরা সকাল 10টা নাগাদ ফিরে আসব। এদিকে যখন দরজা নক হয়, প্রীতির করার কিছু নেই, বাড়িটাতে একখানাই দরজা। প্রীতিকে বাধ্য হয়ে দরজাটা খুলে দিতে হয়। মামা যখন বাড়িতে প্রীতির সাথে একটা ছেলে মানে জয়কুমারকে দেখে, মামা অবাক হয়ে যায়। মামা প্রীতিকে জিজ্ঞেস করে যে ছেলেটা কে। প্রীতি কিছু বলার আগে ছেলেটা বলে আমার নাম জয়কুমার, আমি প্রীতির সাথে বিয়ে করতে চাই। মামা বলে সেসব ঠিক আছে, কিন্তু মামা সুযোগ বুঝে জোর করে তাকে একটা ঘরে বন্ধ করে রাখে। ব্যাপারটা প্রীতির বাবাকে ফোন কলে জানানো হয়। প্রীতির বাবা শোনা মাত্র ভীষণ রেগে যায়, আর সে নিজের শালাবাবুকে বলে যে কোনোভাবেই ছেলেটাকে ছেড়ে দিও না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি। সে তাড়াতাড়ি চলেও আসে। চলে আসার পরে ছেলেটাকে কিন্তু বকাবকি মারধর কিচ্ছু করা হয় না। সে নিজের মনে মনে একটা প্ল্যানিং করে এসেছিল। ছেলেটার সামনে বসে কথা হয়। জয়কুমার প্রীতির বাবার সামনেও হাত জোড় করে বলে যে আমি আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। প্রীতির বাবা বলে বিয়ে করা পরের কথা, কিন্তু এখন যে ঘটনা তুমি ঘটিয়েছো সেটা খুব খারাপ একটা কাজ করেছো। ব্যাপারটা নিয়ে আমি ফরিদাবাদে এসে তোমার মায়ের সাথে কথা বলবো। জয়কুমারের মনে হয় যে প্রীতির বাবা হয়তো তার মায়ের সাথে দেখা করে বিয়ের ব্যাপারে কথা বলবে। প্রীতির বাবা আর প্রীতির মামা জয়কুমারের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তাকে রাত্রেবেলায় বলেছে যে চলো, ফরিদাবাদের লাস্ট বাস হয়তো চলে যাবে, তোমাকে আমরা বাসে তুলে দিয়ে আসি। তো ওরা একটা নির্জন রাস্তা দিয়ে রেলওয়ে ট্র্যাকের পাশ দিয়ে জয়কুমারকে নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তারা ধাক্কা দিয়ে জয়কুমারকে একটা গর্তে ফেলে দেয়। তারা কিন্তু দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তারপরে জয়কুমারের শ্বাস রোধ করে তাকে মেরে ফেলা হয়। তাকে রেলওয়ে ট্র্যাকে শুইয়ে দেওয়া হয়। ট্রেন আসার অপেক্ষা করা হয়। ট্রেন আসে, যেমন তারা আশা করেছিল ঠিক তেমন ভাবেই জয়কুমারের ওপর দিয়ে ট্রেন চলে যায়।
এবার তারা বাড়ি ফিরে আসে। প্রীতি খুব কান্নাকাটি করছে, বারবার জিজ্ঞেস করছে যে জয়কুমার কোথায়। প্রীতির বাবা বলে, বারবার জয়কুমারের কথা বললে তোমাকেও কিন্তু তার মতোই রেলওয়ে ট্র্যাকে ফেলে দেওয়া হবে। প্রীতি ব্যাপারটা বুঝে ফেলে। সে কান্নাকাটি তো করে, কিন্তু ভয়ে চুপ করে যায়। প্রীতির বাবা সেখান থেকে চলে যায়। প্রীতিকে প্রীতির মামির বাপের বাড়ির গ্রামে রেখে দেওয়া হয়। 7 ডিসেম্বর 2013 থেকে জয়কুমার বাড়ি ফেরেনি। 12 ডিসেম্বর 2013-তে তার মিসিং কমপ্লেন তার মা স্থানীয় থানায় গিয়ে করেছিল। দেবেন্দ্র শর্মা যখন এই ব্যাপারে জানতে পারেন, তিনি 12 ডিসেম্বর সেই স্থানীয় থানায় গিয়ে নিজের মেয়ের একটা কিডন্যাপিং এর কেস করেছিলেন। তিনি বলেছিলেন যে জয়কুমার তার মেয়েকে, নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, মানে কিডন্যাপ করেছে। প্রীতি এই সমস্ত ব্যাপারে কিছুই জানে না। প্রীতি ছিল তার মামির বাপের বাড়ির গ্রামে। সেই গ্রাম আর তার আশেপাশের গ্রামে তার জন্য উপযুক্ত পাত্র খোঁজা হয়। 27 ফেব্রুয়ারি 2014-তে তার বিয়ে হয়ে যায়। এদিকে তার বাবা দেবেন্দ্র শর্মা 15 দিন ছাড়া ছাড়া ফরিদাবাদ থানায় গিয়ে বলতে শুরু করে যে আমার মেয়ের ব্যাপারে কোনো খবর পাওয়া গেল কিনা। পুলিশ কিন্তু সিরিয়াসলি ব্যাপারটাকে নেয়নি। পুলিশের মনে হয়েছিল জয়কুমার নিজের প্রেমিকা প্রীতিকে নিয়ে পালিয়ে গেছে। দুজনেরই বাবা আর মা পুলিশে কমপ্লেন করেছে, তারা হয়তো কোথাও একটা গিয়ে ঘর সংসার করছে, টাইমলি তারা নিশ্চয় ফিরে আসবে। পুলিশ খোঁজাখুঁজির কোনো চেষ্টা করেনি। জয়কুমারের মা বারবার এসে বলেছে যে হয়তো তার ছেলের সাথে কোনো অঘটন ঘটে থাকবে। পুলিশ কোনো গুরুত্ব দেয়নি। 2015 সাল চলে আসে। এখন কিন্তু প্রীতি নিজের হাজবেন্ডের সঙ্গে শ্বশুর বাড়িতে বেশ সুখেই সংসার করছে। প্রীতি এখন প্রেগনেন্ট। প্রীতির বাবা নিজের এক উকিল বন্ধুর কাছে পরামর্শ করে যে এই ধরনের একটা ঘটনা কি করা যায়। বন্ধু উকিল 2015 সালে দেবেন্দ্র শর্মা মানে প্রীতির বাবাকে একটা পরামর্শ দেয় যে তোমার প্রেগনেন্ট মেয়েকে একবার থানায় আসতে বলো, এসে বলতে বলো যে তার বয়ফ্রেন্ড তাকে ফেলে রেখে পালিয়ে গেছে, তাই তুমি কেসটা তুলে নিতে চাও। এই ধরনের করলে তুমি এই কেসটা থেকে বেরিয়ে আসবে, আর তোমার বারবার এসে জিজ্ঞেস করারও দরকার নেই যে মেয়েকে খুঁজে পাওয়া গেল কিনা, তাহলে তুমি ঝামেলা মুক্ত হতে পারবে। প্রীতির বাবা যায়। শাশুড়ির সাথে প্রীতি ঝগড়া করেছিল, প্রীতিকে নিয়ে নিজের বাড়ি চলে আসে। এবার ফরিদাবাদের থানায় প্রীতিকে নিয়ে যায়। সেখানে গিয়ে পুলিশ স্টেশনে সে বলে যে আমি এতদিন নিজের বয়ফ্রেন্ডের সাথেই ছিলাম, এখন আমি প্রেগনেন্ট হয়েছি, আমার বয়ফ্রেন্ড আমাকে ফেলে রেখে পালিয়ে গেছে। এবার থেকে শুধুই জয়কুমারকেই খোঁজা হোক, কারণ প্রীতিকে প্রীতির বাবা ফিরে পেয়েছে। পরে প্রীতির বাচ্চা হয়ে যায়। প্রীতি আবার শ্বশুর বাড়িতে গিয়ে ঘর সংসার শুরু করে দেয়। শ্বশুর বাড়ির লোকজন কিন্তু কিছুই বুঝছে না যে প্রীতি আর প্রীতির বাবা কি কি ঘটনা ঘটাচ্ছে। এদিকে 2016 সালের ডিসেম্বর মাসে নতুন এসএসপি আসেন। তিনি কেসটাকে রিওপেন করেছিলেন। সমস্ত ব্যাপারটা সামনে আসে। জয়কুমার যে অলরেডি মারা গেছে সেটাও জানা যায়, যেটা কিন্তু শুধু প্রীতি, প্রীতির মামা আর প্রীতির বাবাই জানতো। পরবর্তীকালে মানে এখন প্রীতি, প্রীতির বাবা আর প্রীতির মামা তিনজনেই পুলিশ কাস্টাডিতে প্রথম দিকে ছিল। এমনকি সেই যে উকিল যে কুপরামর্শগুলো দিয়েছিল প্রীতির বাবাকে, তারও কিছুদিন জেল হয়েছিল। প্রীতি পরবর্তীকালে জামিনে মুক্তি পায়। সে কিন্তু এখন নিজের বাপের বাড়িতেই আছে। তার শ্বশুর বাড়ির লোকজন কিন্তু আর তাকে ফিরিয়ে নিয়ে যায়নি। প্রীতির বাবা আর প্রীতির মামা দুজনেই এখন জেলেই রয়েছে। পরবর্তীতে বোঝা যাবে যে তাদেরকে ন্যায়ালয় কি শাস্তি দিচ্ছে।